অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর শুরু হয়ে যেতে পারে, অর্থাৎ ভোটার তালিকার যে বিশেষ নিবিড় সমীক্ষা সেটা শুরু হয়ে যেতে পারে, এমনটাই জানা যাচ্ছে। কেন এই কথা বলছি? তার কারণ নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর বা সিইও, চিফ ইলেকটোরাল অফিসারের দপ্তরের কাছে পশ্চিমবঙ্গের প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। প্রত্যেকটি জেলা থেকে তথ্য সংগ্রহ করার পর সেই সিইওর দপ্তর থেকে এবার নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর এর কাজ যে কোনো দিন শুরু হতে পারে, কোনো সমস্যা নেই। পশ্চিমবঙ্গ এসআইআর এর জন্য তৈরি। এসআইআর বা বিশেষ নিবিড় সমীক্ষা ভোটার তালিকার এটা করার জন্য পশ্চিমবঙ্গের যা যা প্রস্তুতি দরকার সেগুলো নেওয়া হয়ে গেছে এবং সেই কারণেই এখন জানা যাচ্ছে যে সম্ভাবনা রয়েছে স্বাধীনতা দিবসের আগেই কিন্তু এই রাজ্যে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে দিতে পারে নির্বাচন কমিশন। দেখুন, এই কাজটা শুরু হবে এমন একটা কথা সামনে এখন রাখা হচ্ছে, কিন্তু এর মধ্যে এখনো পর্যন্ত অনেক বাধা আছে, অনেক ধাঁধা আছে। যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত বলে যাচ্ছেন যে তিনি এরকম কিছু হতে দেবেন না। ঝাড়গ্রামে তিনি গিয়েছিলেন, আপনারা জানেন যে বিশ্ব আদিবাসী দিবসের মঞ্চের ওপর থেকে, সেখানেও কিন্তু তিনি বলেছেন যে এসব তিনি হতে দেবেন না। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় অদ্ভুত এক নিদান দিয়েছেন সাধারণ মানুষের জন্য, যেখানে তিনি মানুষকে বলছেন কোনো ফর্ম যদি ফিল আপ করতে দেয় আপনাদের, তাহলে আমরা কিচ্ছু দেব না, না জেনে কিচ্ছু করবেন না। আমাদের একটাই কথা, হিন্দু হোক, মুসলিম হোক, তফসিলি হোক, আদিবাসী হোক বা আমার কন্যাশ্রী হোক, সবার নাম ভোটার তালিকায় তুলতে হবে, তুলতেই হবে। এই যে একদিকে ভোটার তালিকায় সবার নাম তুলতেই হবে, কারুর নাম বাদ দেওয়া যাবে না, এই বলে একটা চাপ সৃষ্টি করা হচ্ছে, আবার উল্টো দিক থেকে নির্বাচন কমিশনের তরফ থেকে কি ধরনের কড়াকড়ি করা হচ্ছে সেটাও আপনারা সকলেই জানেন। এর মাঝখানে পড়ে কিন্তু একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হচ্ছে সরকারি আধিকারিকদের জন্য, এবং এই পরিস্থিতিতে একটি চিঠি কিন্তু চারিদিকে ভীষণ রকম ঘুরে বেড়াচ্ছে। এবং এই যে চিঠিটার দিকে মানুষের এত নজর পড়েছে বা মানুষের নজর কেড়েছে এই চিঠিটা, সেটা কিন্তু গোটা চিঠিটার জন্য নয়, বরং চিঠির মধ্যে এমন দুটো শব্দ আছে যেদিকে মানুষের সব থেকে বেশি নজর যাচ্ছে। এই দুটো শব্দ কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে এই চিঠির দিকে। আপনারা জানেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদের রাজ্যের 4 জন আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তারই সঙ্গে তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশও দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন মুখ্য সচিবকে চিঠি লিখে এই কথা জানিয়েছেন। এবার এই যাদের সাসপেন্ড করার কথা বলা হয়েছে তার মধ্যে 2 জন কিন্তু WBCS র্যাঙ্কের অফিসার রয়েছেন। তো জানা যাচ্ছে এই চিঠিটা কারা লিখেছেন না, এই WBCS অফিসারদের একটি সংগঠন, WBCS এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন বলে একটি সংগঠন রয়েছে, তাদের তরফ থেকে আমাদের রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে চিঠিটি লেখা হয়েছে। এবং সেই চিঠিতে বলা হচ্ছে যে এই যে 2 জনকে সাসপেন্ড করা হয়েছে তাদের কথা বলে এই চিঠিতে উল্লেখ করা হচ্ছে যে এরা কিন্তু কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করেননি এবং অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে নিষ্ঠার সঙ্গে এরা কাজ করেছেন। এই বিষয়টা মুখ্য সচিব যেন নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানান এবং তারই সঙ্গে নির্বাচন কমিশন যাতে এই 2 জন অফিসারকে নিয়ে তাদের যে সিদ্ধান্ত সেটা পুনর্বিবেচনা করে এবং স্বচ্ছতা ও সহানুভূতির সঙ্গে নির্বাচন কমিশন যেন আরো একবার সুবিচার করে, সেই কথাটা মুখ্য সচিব যেন নির্বাচন কমিশনকে জানান, নির্বাচন কমিশনের কাছে আবেদন করেন, সেটা বলে এই WBCS অফিসারদের সংগঠনের তরফ থেকে মুখ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছে। এবার এখানে শব্দের তারতম্যতে খেয়াল করে দেখবেন যে 2 আধিকারিককে সাসপেনশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলা হচ্ছে বা আবেদন করা হচ্ছে, তারা এই কাজটা যে করেছেন, একটা ভুল যে তারা করেছেন এবং ভোটার তালিকায় যে তারা অনিয়ম করেছেন এবং বেঠিক নথিভুক্তিকরণ যে তারা করেছেন, সেই বিষয়টা কিন্তু এই অফিসারদের তরফ থেকে বা এই আধিকারিকদের সংগঠনের তরফ থেকে অস্বীকার করা হচ্ছে না। বলা হচ্ছে যে তারা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এই কাজ করেননি, কঠিন পরিস্থিতির মধ্যেও কিন্তু তারা নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। এবং এই চিঠিতে একটা জায়গায় লেখা হচ্ছে, ইট ইজ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং দ্যাট দ্য অফিসার্স কনসার্নড হ্যাভ বিন ডিসচার্জিং দেয়ার রেসপন্সিবিলিটিজ সিনসিয়ারলি আন্ডার challenging circumstances and had no deliberate or malafide intent behind any procedural lapse. চ্যালেঞ্জিং সার্কামস্ট্যান্সেস, এই দুটো শব্দের দিকে কিন্তু সব থেকে বেশি মানুষের দৃষ্টি গেছে এবং এই দুটো শব্দ দেখার পরেই কিন্তু এই মুহূর্তে বিরোধীরা বলতে শুরু করেছেন যে এর থেকেই পরিষ্কার পশ্চিমবঙ্গে বর্তমানে WBCS অফিসাররা, এই আধিকারিকরা কতটা চাপের মধ্যে কাজ করছেন এবং নবান্নের তরফ থেকে তাদের উপরে কিভাবে চাপ দেওয়া হচ্ছে। তারই সঙ্গে এই প্রশ্ন উঠছে যে WBCS র্যাঙ্কের একজন অফিসার, এত বড় একটা পদে যিনি রয়েছেন, যথেষ্ট ক্ষমতাশালী একজন অফিসার, তাকে কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করতে হচ্ছে, তাহলে কোন চ্যালেঞ্জিং পরিস্থিতি, কেন তার জন্য এত কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে এবং কে সেই পরিস্থিতি তৈরি করছে, কিভাবে একজন অফিসার এতটা চাপের মধ্যে কাজ করছেন?
এখানে অনেকেই মনে করিয়ে দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে আধিকারিকদের কিন্তু রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন যে কারুর নাম যেন বাদ না যায়, পশ্চিমবঙ্গের কোনো মানুষের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়, কাউকে যেন হেনস্থা করা না হয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে বিএলওরা ট্রেনিং এর জন্য গিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী সেই সময় বলেছিলেন যে তিনি জানেনই না যে বিএলওদের নির্বাচন কমিশন ট্রেনিং দিতে নিয়ে চলে গেছে এবং সেখানে তিনি ডিএম বা জেলা শাসকদের উদ্দেশ্য করে বলেছিলেন যে আপনারা আমাদের না জানিয়ে কাজকর্ম করছেন, আমাদের না জানিয়ে কেন সিদ্ধান্ত নিচ্ছেন, মুখ্য সচিবকে জানান, আমাকে জানান, আপনারা আমাদের না জানিয়ে কাজ করছেন কিভাবে? তার মানে আপনাদের পা একদিকে আর মাথা একদিকে রয়েছে, আপনাদের ভয় দেখাচ্ছে, ভয় দেখালেই ভয় পেতে হবে, তাহলে ভয় ভয় ঘরে বসে থাকুন। এবং তারই সঙ্গে মুখ্যমন্ত্রী একাধিকবার রাজ্য সরকারি কর্মচারীদের এটা মনে করিয়ে দিয়েছেন যে মনে রাখবেন নির্বাচনের আগে এবং পরে কিন্তু আমরাই আছি, আপনারা কিন্তু রাজ্য সরকারি কর্মচারী, এটা কিন্তু ভুলে যাবেন না। এবং তারই সঙ্গে অনেকেই এখানে মনে করিয়ে দিচ্ছেন নবান্ন সেই বৈঠকের কথা, জেলা শাসকদের ডেকে পাঠানো হয়েছিল নবান্নের তরফ থেকে এবং একটি স্পেশাল বৈঠক করা হয়েছিল এবং জানা যায় যে সেই বৈঠকে জেলা শাসকদের নবান্নের তরফ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে আপনারা কিন্তু রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারী, এটা মনে রাখবেন। ভোটের সময় কমিশনের কাজ আপনাদের করতে হয়, সেটা আপনারা করবেন, কিন্তু আপনারা যে রাজ্য সরকারি কর্মচারী, নির্বাচনের আগে এবং পরে কিন্তু আমরাই থাকবো, এই কথাটা একেবারেই ভুলে যাবেন না। তাই এইখানে কে ভয় দেখাচ্ছেন এই প্রশ্নটা করা যেতেই পারে, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে কি ভয় দেখানো হচ্ছে। মানে WBCS অফিসাররা, এইরকম একটা বড় পদে থাকা আধিকারিকরা যদি বলেন যে তাদের চ্যালেঞ্জিং সার্কামস্ট্যান্সেসের আন্ডারে কাজ করতে হচ্ছে, তাহলে তাদের জন্য এত চ্যালেঞ্জ, এত কঠিন পরিস্থিতি কারা তৈরি করছে এবং কি ভয় তাদের দেখানো হচ্ছে, কতটা চাপে তাদের রাখা হচ্ছে। নির্বাচন কমিশনকে তোপ দেখে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমার 2 অফিসারকে চিঠি পাঠিয়ে দিয়েছে, নোটিশ পাঠিয়ে দিয়েছে, কি না সাসপেন্ড করতে হবে, আবার বলছে FIR করতে হবে। কোন অধিকারে, কোন আইনের বলে তুমি এই সমস্ত কথা আমার অফিসারদের বলছো? এখন কি নির্বাচন ঘোষণা হয়েছে? তাহলে তার আগেই তুমি এই সমস্ত কথা কি করে বলতে পারো? আর তুমি বলছো আমার অফিসারদের বিরুদ্ধে FIR করতে হবে? হবে না, আমি বলে দিলাম, কারোর কোনো শাস্তি হবে না, কোনো সাসপেন্ড হবে না, এই কথাটা জেনে রাখুন, আমি এসব কিচ্ছু হতে দেব না। এবার দেখুন, এটাই আশা করা গিয়েছিল যখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তিনি এসব কিচ্ছু হতে দেবেন না, অন্যায় করেছে বলে চিহ্নিত হলেও তাদেরকে তিনি শাস্তি পেতে দেবেন না, এই কথা যখন তিনি বলেছিলেন, তার মানে কাগজের দিস্তার তলায় নির্বাচন কমিশনের ওই চিঠিটাকেও তিনি একেবারে দাবিয়ে রেখে দেবেন, এমনটাই আশা করা গিয়েছিল যে যতদূর পর্যন্ত ঝুলিয়ে রাখা যায়। রাজ্যকে তো কাজটা করতে দিয়েছে নির্বাচন কমিশন, রাজ্য যদি সেই কাজটা না করে সেটার উপর চেপে বসে থাকে তাহলে কে আর কি করবে? ঠিক আছে, তুমি তো বলেছো, দেখো না আমি করবো না, আমি ঝুলিয়ে রাখবো। কিন্তু এখন জানা যাচ্ছে যে এই কাজের ওপর কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে একটি সময়সীমা দেওয়া হয়েছে, সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, আর সেই সময়সীমার মধ্যে যদি কাজটা রাজ্য সরকার না করে তাহলে কিন্তু এর ফলটা মারাত্মক হতে পারে। জানা যাচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদের রাজ্যের মুখ্য সচিবের কাছে চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছে যে 2 ERO-কে, মানে যে 2 WBCS অফিসারকে সাসপেন্ড করার কথা বলা হয়েছে এবং যাদের বিরুদ্ধে FIR করার কথা বলা হয়েছে, তাদের ক্ষেত্রে রাজ্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছে এবং কি পদক্ষেপ রাজ্য সরকার নিয়েছে সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে জানাতে হবে। যদি দেখা যায় যে রাজ্য সরকার সেই পদক্ষেপ নেয়নি কিংবা রাজ্যের মুখ্য সচিব যদি উত্তর না দেন চিঠি দিয়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে পারে নির্বাচন কমিশন, এমনটাই জানানো হয়েছে। দেখুন, রাজ্যের মুখ্য সচিব হচ্ছেন মনোজ পান্ত। এবার মনোজ পান্ত যদি চিঠি লিখে না জানান যে রাজ্য কি কি ব্যবস্থা এদের বিরুদ্ধে নিয়েছে, তাহলে কিন্তু মনোজ পান্থের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে নির্বাচন কমিশন, এমনটাই জানা যাচ্ছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমানে যে প্রিয় পাত্ররা রয়েছেন তার মধ্যে মুখ্য সচিব মনোজ পান্ত অন্যতম। এইবার মনোজ পান্থের যিনি পূর্বসূরি ছিলেন আরেকজন মুখ্য সচিব, আপনাদের মনে আছে আলাপন বাবু, সেই আলাপন বাবুর মতো এবারে এই মনোজ পান্তকে নিয়েও কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আবার নতুন করে একটা খণ্ডযুদ্ধ শুরু হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। এই কথার সঙ্গেই আপনাদের আজ আরো 2টো কথা জানিয়ে রাখি, একটা রাজ্যের কথা, একটা আদালতের কথা। রাজ্যের কথা কি না, আমাদের রাজ্যের যে মুখ্য নির্বাচনী আধিকারিক বা চিফ ইলেকটোরাল অফিসারের যে দপ্তর রয়েছে সেখানে 3টি পদ ফাঁকা রয়েছে, সেই 3টি পদ খুব তাড়াতাড়ি পূরণ করতে হবে, নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যকে জানানো হয়েছিল। 3টে পদ কি কি? ডেপুটি CEO,
যুগ্ম সিইও এবং অতিরিক্ত সিইও। এবার এই পদগুলোতে প্রত্যেকটা পদের জন্য 3 জন করে অফিসারের নাম সিলেক্ট করে নির্বাচন কমিশনের কাছে রাজ্য সরকারের পাঠানোর কথা। রাজ্য সরকারের পাঠানো সেই তালিকা দেখে প্রত্যেকটা পদের জন্য 3 জনের মধ্যে থেকে যে কোনো একজন করে, অর্থাৎ মোট 3 জনকে নির্বাচন কমিশন সিলেক্ট করবে। 9টি নামের মধ্যে থেকে 3টি নাম নির্বাচন কমিশন বেছে নেবে। সেই অনুযায়ী রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু 9 জনের নাম নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছিল, কিন্তু জানা যাচ্ছে নির্বাচন কমিশনের এই 9 জনের মধ্যে একজনকেও পছন্দ হয়নি। এই 9টি নামই নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছে, গোটা তালিকা খারিজ করে দিয়েছে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছে আপনারা নতুন করে আবার নামের তালিকা পাঠান। দেখুন, ওই ভোটার তালিকায় গড়মিলের জন্য 2 জন WBCS অফিসারকে সাসপেন্ড করার কথা বলা হয়েছে। এই যে 3টে পদ খালি রয়েছে, এই 3টে পদেও কিন্তু WBCS অফিসাররাই বসেন এবং নবান্নের তরফ থেকে সেই জন্যই প্রত্যেকটা পদের জন্য 3 জন করে অফিসারের নাম সিলেক্ট করে নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছিল। 9 জনের মধ্যে থেকে একজনকেও নির্বাচন কমিশনের পছন্দ হয়নি। নির্বাচন কমিশন পত্রপাঠ গোটা তালিকা খারিজ করে দিয়ে নবান্নকে বলেছে আপনি নতুন করে আবার 9 জনের নাম আমাকে পাঠাবেন। অর্থাৎ এইখানে কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার যে এই যে নির্বাচন কমিশন এবং উল্টো দিকে মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রী, এই দুজনের মধ্যে বা এই দুপক্ষের মধ্যে যে চ্যালেঞ্জিং সার্কামস্ট্যান্সেস তৈরি হয়েছে, সেই কঠিন পরিস্থিতি কোন দিকে ঘুরে থাকবে সেটা বেছে নেওয়ার জন্যেই অফিসারদের বাছাই প্রক্রিয়া চলছে। এবারে আসি আদালতের কথায়। আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টে SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে একটা মামলা হয়েছে। বিহারে যে SIRটা চলছে সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটা মামলা চলছে। এবার সেখানে এই SIR বা বিশেষ নিবিড় সমীক্ষার ক্ষেত্রে কোন কোন নথি গ্রহণযোগ্য হওয়া উচিত সেই নিয়ে একটা আলাদা তর্ক বিতর্ক বা তরজা চলছে। তারই সঙ্গে বিহারে যেখানে এই SIR প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে, জানা যাচ্ছে সেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে 65 লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এবার এই 65 লক্ষ নাম বাদ পড়া এই বিষয়টাকে নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা হয়েছে এবং মামলাকারীর আইনজীবী হিসেবে প্রশান্ত ভূষণ সুপ্রিম কোর্টে বলেছেন নির্বাচন কমিশন তাদের যে খসড়াটা প্রকাশ করেছে, ড্রাফট যে তালিকা প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে 65 লক্ষ নাম বাদ পড়েছে, কিন্তু এরা কারা, কাদের নাম বাদ দেওয়া হলো সেই তালিকা নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশ করা হচ্ছে না। বলা হচ্ছে এর মধ্যে 32 লক্ষ মানুষ তারা নাকি স্থায়ীভাবে অন্যত্র চলে গেছেন, তাই তাদের নাম নির্বাচন কমিশনের এই তালিকা থেকে বাদ পড়েছে। কিন্তু তারা কারা, এই 32 লক্ষ মানুষ কারা, তাদের নামগুলো কি, সেই তালিকাও নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়নি। কারা অন্যত্র চলে গেছেন বলে তাদের নাম কেটে দেওয়া হয়েছে বা কারা মৃত বলে সেই নামগুলো বাদ পড়েছে, কোনগুলো ভুয়ো ভোটার হিসেবে নাম বাদ পড়েছে, এই প্রত্যেকটা তালিকা আলাদা আলাদা করে তো নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশ করতে হবে। 65 লক্ষ নাম যে এই নামগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে তার একটা তালিকা নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশ করা উচিত, নির্বাচন কমিশন সেটা করেনি। এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছে। অবশ্যই আদালতে এই গোটা বিষয়টা নিয়ে এখন শুনানি চলছে, আদালত গোটার বিষয়টা শুনছে, কি হবে না হবে সেটা আদালতেই জানতে পারা যাবে। এবার যতক্ষণ না আদালতের তরফ থেকে অন্যরকম কোনো নির্দেশ হচ্ছে ততক্ষণ এদিক ওদিক কিছু হবে বলে মনে হয় না। এবং সুপ্রিম কোর্টের এই গোটা বিষয়টা সম্পর্কে চূড়ান্ত দিক নির্দেশ আসার আগেই যদি দেখা যায় যে পশ্চিমবঙ্গেও SIR শুরু হয়ে গেছে বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা শুরু হয়ে গেছে, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা শাসক দলের তরফ থেকে অবশ্যই এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই তারাও আদালতে যাবেন এবং গিয়ে আবেদন করবেন যে SIR এর একটা প্রক্রিয়া বিহারে যেটা হয়েছে, যেখানে দিন পেরোলেই ভোট, সেখানেই আগে সঠিকভাবে তারা কাজটা করতে পারেনি, আগে সেটার ফয়সালা হোক যে ওখানে কি হয়েছে না হয়েছে, কি গন্ডগোল হয়েছে, কিভাবে কি করতে হবে না হবে, তারপর পশ্চিমবঙ্গে আপনি এটা শুরু করুন। আপনি সঠিকভাবে একটা রাজ্যে কাজটা করতে পারেননি, সেখানেই এত রকম ফাঁকফোকর উঠে আসছে, তাহলে সেখানে চূড়ান্ত নির্দেশগুলো আসার আগেই আপনি কি করে অন্য আরেকটা রাজ্যে এই কাজ শুরু করে দিচ্ছেন। যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে এরপর গোটা দেশ জুড়েই এটা হবে, কিন্তু সেই চূড়ান্ত নির্দেশ যেহেতু সুপ্রিম কোর্টে মামলাটা চলছে, সেটা আসার আগেই যদি পশ্চিমবঙ্গে SIR শুরু করে নির্বাচন কমিশন, সেটাকে চ্যালেঞ্জ করেও মুখ্যমন্ত্রী এবং শাসক দল আদালতের দ্বারস্থ হবে বলেই মনে করা হচ্ছে। দেখুন, এখন বিষয়টা হলো যে কে কিভাবে কোথায় চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, কোথায় এই SIR প্রক্রিয়াকে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং সেই বাধাকে নির্বাচন কমিশন কিভাবে সরানোর পরিকল্পনা করছে, কিভাবে সমস্তটা সরিয়ে স্বচ্ছভাবে সঠিকভাবে প্রক্রিয়াটা করা যাবে, এই নিয়েই কিন্তু আদালতেও চর্চা চলছে এবং এই নিয়েই মিডিয়াতেও চর্চা চলছে। আপাতত এই দুটো বিষয়ই চলবে এমনটাই মনে করা হচ্ছে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই গোটা বিষয়টা সম্পর্কে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।